আমার ব্লাউজের ফিতাটা একটু খুলে দাও না। আব্বু গম্ভীর হয়ে বলল। লজ্জা শরম আছে নাকি? সেটারও মাথা খেয়ে পেরেছিস। আমি চুপচাপ দাঁড়িয়ে শুনছি। আব্বুর আরও কথাগুলো। অবশেষে আমি বলল, ওহ, তুমি চুপ করো তো। ও যেটা বলছে সেটাই ঠিক। এই যা তুই রুমে। আমি এবার আস্তে আস্তে করে রুমে চলে গেলাম। ভাগ্যিস আম্মু চাপড়টা দিল, নয়তো আজ আমায় মেরে কাহারা তলায় পার করিয়ে দিত। আমি রুমে এসে বসে বসে ভাবছি, ইস, যদি আর একটা বার জান্নাতকে চুটিয়ে ধরতে পারতাম তাহলে পুরো একটা আলাদা ব্যাপার হতো। জান্নাতের আমি ভালোবাসি কথাটা যেন বারে বারে আমার কানে বেজে উঠছে। ওহ, মন চাইছে আবারও শুনতে। আমি ব্যালকনিতে এসে গালে হাত দিয়ে সামনের দিকে তাকিয়ে আছি। ইস, আবার কেমন জানি একটি নতুন নতুন একটা মানুষের সাথে স্বপ্ন করব। ভাবতে পারিনি যে তার জায়গাটা কখনো অন্য কাউকে দিতে পারবো। হ্যাঁ, তবে একটা কথা, তার জায়গা তার কাছে থাকবে। কখনো প্রথম মানুষটা হারিয়ে জায়গাটায় অন্য কাউকে বসানো যায় না, হাজারো চেষ্টা করলে। হ্যাঁ, সেকেন্ড টাইম নিশ্চয়ই ভালোবাসা হয়, নিশ্চয়ই তাকে নিয়ে নতুন নতুন স্বপ্ন দেখতে হয়, নিশ্চয়ই তাকে আঁকড়ে ধরে সারাটা জীবন চলার প্রতিজ্ঞা করতে হয়। তবে এগুলো করার আগে নিশ্চয়ই একবার হলেও বুকে ভয় আসবে, এও কি ওর মতো আমায় ছেড়ে চলে যাবে না তো মাঝপথে? ও আমায় ঘন কুয়াশাচ্ছন্ন সন্ধ্যায় একা ফেলে একাকিত্ব করে দেবে না তো আমায়? এসব ভাবছি আর নিজেই হাসছি। আমি এবার নিচের দিকে তাকিয়ে একটা লম্বা শ্বাস নিয়ে মনকে শক্ত করে নিজের মনকে বললাম, জীবন কারোর জন্য থমকে না রে পাগল। থমকে নয়, এগিয়ে নিয়ে যেতে হয়, নিজেকে বাঁচার জন্য খুঁজতে হয়। এসব মাথায় চিন্তাভাবনা আসতেই আমার প্রাক্তমের কথা মনে পড়ে গেল। চোখ দিয়ে ছিঁড়ে ফোটা কতক ননজল গাল বেয়ে পড়ল। তবু আমি হালকা এসে বুকে হাত রাখলাম আর উপরের দিকে তাকিয়ে বললাম, আল্লাহ, তুমি ভালো রেখো তারে, যারে সপেছি অন্যের দ্বারে। এদিকে সামনে জান্নাত ওদের ব্যালকনি থেকে পাগলের মতো হাত বাড়িয়ে হাই বলছে। আমি চোখ তুলে দেখলাম এবং হালকা হেসে বললাম, হ্যালো। আমার মুখ দেখেই বুঝে গেল ও আমার মন খারাপ। ও ইশারা করে বলল, কি হয়েছে? মন খারাপ কেন তোমার? কই না তো। তোমার মন খারাপ? না, আমার মন খারাপ না। আচ্ছা, নিচে আসো। কেন? আসো না। পুলিশ এসে যেতে পারে। উফ, আসবে না তো? ওকে। এটা বলেই আমি মাথা নিচু করে নিলাম। খুব খারাপ লাগছে আমার প্রাক্তমের কথা হঠাৎ মাথায় আসতেই। জান্নাত আমার দিকে তাকিয়ে রইল। ও আমার মনের অবস্থা হয়তো বুঝতে পেরেছে, তাই ও আবারও ইশারা করে বলল, স্মাইল প্লিজ। তোমায় এভাবে আমি দেখতে চাই না। আমি ওকে হ্যাপি করার জন্য হালকা হাসলাম। আর ও আমার দিকে তাকিয়ে বলল, জলদি নিচে আসো। আচ্ছা। জানাতে পারে ব্যালকনি থেকে চলে গেল। আমি এখনও দাঁড়িয়ে আছি ব্যালকনিতে, আর ব্যালকনির রেলিংয়ে বারবার ঘুষি মারছি আর ফুয়াতে ফুয়াতে বলছি, আল্লাহ, কেন এমন করলে? যদি না থেকে একে অপরকে বাঁচার ইচ্ছা পূরণ করতে পারলাম না, তাহলে কেন মিলিয়েছিলে তার সাথে আমায়? আজ 6টা মাস হতে চললো যাকে ছাড়া আমি একটা সেকেন্ডও অচল ছিলাম। আর সেও জানতাম আমার যে একে অপরকে হয়তো কখনো পাবো না। কিন্তু আমরা তো মানুষ, ভালোবাসতে স্বপ্ন দেখতে খুব ভালোই পারি। আমরাও খুব স্বপ্ন দেখেছিলাম একে অপরকে বউ বরের সাজে দেখার জন্য। আর আজ দেখুন ও বউ সাজে, তবে আমার জন্য না, অন্য কারোর জন্য। জানেন তো পৃথিবীতে সব থেকে বেশি কষ্ট কোনটা? যখন দেখবেন আপনার ভালোবাসার মানুষটার উপর অন্য কেউ ভাগ বসাচ্ছে। আমি সব ভাবছি আর রেলিংয়ে হাতটা রেখে খুব নীরব দিয়ে চলছি। হঠাৎ কেউ যেন আমার পেছন থেকে এসে জড়িয়ে ধরলো। আমার বুঝতে বাকি রইল না যে এটা জান্নাত ছাড়া অন্য কেউ হবে না। আর আমার বাসাতেও অন্য কোনো মেয়ে নেই, তো সে আমায় জড়িয়ে ধরবে। আমি সাথে সাথে চোখ দুটো হাত দিয়ে মুছে নিলাম। জান্নাত আমার পিঠে মাথাটা রেখে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলল, এই বাসকঞ্চি, নিচে এলে না কেন? আমি গলা ঝেড়ে বললাম, হ্যাঁ, এবার তো যাচ্ছিলামই। জান্নাত আমার ভয়েস শুনেই আমার মুখটা ওর দিকে করে নিল। আমার দিকে তাকাতেই ও আমার চোখের নিচে হাত দিয়ে নিতে গেল। এই, তোমার চোখে পানি কেন? কই, পানি কেন হতে যাবে? কান্না করছিলে তাই না? কান্না কেন করবো? তবে তোমার চোখ লাল কেন? হ্যাঁ, এমনি। জানাতে ব্যাপারটা কি আমার দিকে তাকালো আর খুব গম্ভীর হয়ে বলল, বলো, তুমি কান্না কেন করছিলে? আমি কোনো কথা না বলে ওকে সাইড দিয়ে রুমে চলে এলাম এবং বিছানার এক কোণে বসে রইলাম।
জান্নাত আমার কাছে এলো। আমি মাথা নিচু করে বললাম, জান্নাত তুমি এখন বাসায় যাও, আম্মু আব্বু আছে, দেখে নিতে পারে। আঙ্কেল আন্টির সামনে দিয়েই এসেছি, আর ওনারা টিভি দেখছেন, সো আমাদের কথাবার্তাও শুনতে পাবে না। সে যাই হোক, আর এদিকে সন্ধ্যা হতেও চললো। সো তুমি এখন বাসায় যাও, আমার মুখ থেকে এমন কথা শুনবে বলে আশা করেনি জান্নাত। জান্নাত আমার আরও ক্লোজে এসে সামনে দাঁড়ালো আর আমার মাথায় হাত রেখে বলল, কি হয়েছে আমায় খুলে বলো। কিছু না। বলো না প্লিজ। আমি কষ্টে চিৎকার করে বললাম, আরে বলছি না কিচ্ছু না। সাথে সাথেই আমার চিৎকার শুনে জান্নাত থতমত খেয়ে গেল, বারে বারে ঢোক গিলতে লাগলো। জান্নাত আবারও ভয়ে ভয়ে বলল, অব্র, কি 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 হয়েছে বলো না। আমি কষ্ট চেপে না রাখতে পেরে আমি ওর কোমরটা খুব জোরে জড়িয়ে ধরে ওর পেটে মাথা রাখলাম আর কান্না করতে করতে বললাম, জান্নাত আমি ওকে খুব মিস করছি। কাকে? তুমি শুনলে সহ্য করতে পারবে না হয়তো। বলো আমায়, আমি সবটা তোমার জন্য সহ্য করতে রাজি আছি। আমার প্রাক্তমকে আজ খুব বেশি মিস করছি। এটা শোনার সাথে সাথে জান্নাতের চোখে পানি এসে গেল। তবুও নিজের কষ্ট লুকিয়ে আমার মাথায় একটা কিস করলো। আমি স্পষ্ট বুঝলাম আমার ঘাড়ে ওর চোখের পানি এসে লাগলো। জান্নাত আমার মাথায় চুলগুলো ধরে আমার মাথার উপর চিবুক রেখে বলল, আমি তো আছি তোমার পাশে, আমি তোমায় কখনো ছেড়ে যাব না। কখনো হয়তো তোমার প্রথম প্রিয় মানুষটার জায়গাটা নিতে পারবো না, তবে চেষ্টা আমি করব তোমায় আমার মতো করে রাখার। তুমি ভেঙে পড়ো না, আমি তোমায় আবার নিজের মতো করে গড়ে তুলবো। আবারও একসাথে কোনো নদীর পাড়ে গিয়ে নতুন করে স্বপ্ন সাজাবো, নতুন করে খুশি খুঁজবো, নতুন করে একটা আলাদা জগতের সংসার বাঁধবো। তুমি শুধু আমায় ভরসা দাও অব্র, আমি তোমার হাতটা ছেড়ে কখনো কোথাও যাব না। আমি তোমাকে চাই, আমি তোমায় ভালোবাসি, অনেক ভালোবাসি, প্রচুর ভালোবাসি। তোমায় না পেলে আমি বাঁচতে পারবো না। প্লিজ নিজেকে আর কষ্ট দিও না। তোমার কষ্টে যে আমার বুকটা ফাটে, তোমার হাসিতে যে আমার ঠোঁটে কোণে হাসি আসে। অব্র, জীবনটা এত ছোট না যে ভেঙে পড়লেই সবটা ঠিক হয়ে যাবে। আমাদের জীবনের রেখাটা অনেকটাই বড়, কিন্তু সেই রেখায় চলতে হলে একটা বিন্দু লাগে, যা ছাড়া চলা অসম্ভব। আমি তোমার সেই বিন্দু হব, আমি তোমার নতুন করে আবার খুশিতে সাজাবো। শুধু বিয়ে পর্যন্ত না, বৃদ্ধ পর্যন্ত জীবনে তোমার পাশে রেখে তোমার সেবা করতে চাই। তোমার হাতটা ধরে এই দুনিয়া থেকে একসাথে যেতে চাই। তুমি শুধু আমায় কথা দাও, তুমি আমারই থাকবে। তুমিও দেখিয়ে দেবে, দেখো সারা দুনিয়ার মানুষকে, ভালোবাসার মানুষকে কিভাবে আপন বানিয়ে নিজের মনে তুলে রাখতে হয়। ইনশাল্লাহ এই পিতৃ পণ্ডিতেরও এরকম একটা ভালোবাসার মানুষ আসবে। সে সবসময় মনের দুঃখ জ্বালা কষ্ট দূর করে আবারও নতুন করে ভালোবাসতে শেখাবে। জান্নাত আমি আর পারছি না, মনে হচ্ছে আমি ভুল কিছু একটা করছি। জান্নাত সাথে সাথে আরও বেশি ভয় পেয়ে গেল, কারণ আমার মাথার চুলগুলো খুব জোরে চেপে ধরলো আর ওর গোটা শরীরটা কাঁপতে লাগলো। আবার বুঝলাম আমার ঘাড়ের উপর ফোঁটা ফোঁটা চোখের পানি পড়ছে। জান্নাত কাঁপা কাঁপা ঠোঁটে বলল, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি এককভাবে কেঁদে চলেছি। আমি ওর নাভিতে আরও বেশি করে মাথাটা গুছিয়ে বললাম, আমি আর পারছি না, খুব কষ্ট লাগছে। জান্নাত এবার আমার পাশে বসলো এবং আমার মুখটা হাত দিল। আমি দেখতে পাচ্ছি টক টক করে ওর চোখ থেকে পানি পড়ছে। নীরবে মুখে কোনো কান্না শব্দ নেই। জান্নাত আমার দিকে একভাবে কিছুক্ষণ তাকিয়ে রইল আর করুণ স্বরে আমার চোখের দিকে তাকিয়ে ভিক্ষা চাওয়ার মতো বলল, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারবো না। আই লাভ ইউ সো মাচ, আই নিড ইউ। সারাটা জীবন তোমার পাশে থেকে তোমার হাতটা ধরে কাটাতে চাই। আমি আর কিছু না বলে মুখের দিকে তাকিয়ে আছি। ও কাকুতি মিনতি করে আবার বলল, কি হলো, কিছু বলো। আমার বুকটা আবারও কেমন যেন কেঁপে উঠল। তবে এবার আমার প্রাক্তন ভালোবাসার মানুষটার জন্য নয়, জান্নাতের জন্য। জান্নাত চোখের পানি দেখে আমার চোখের আবারও পানি আসতে লাগলো। মনে হচ্ছে আমি কোনো সুন্দর ফুলকে নষ্ট করেছি কোনো কারণ ছাড়াই। জান্নাতকে দেখে মনে হচ্ছে একটা সুন্দর গাছে তার শুকনো পাতাগুলো বারে বারে আমাকে বোঝাচ্ছে যে সে অনেক চায়, অনেক লাভ করে।
জানাতার নিজেকে সামলাতে না পেরে ফুপিয়ে ফুপিয়ে আমার কপালের সাথে ওর কপাল স্পর্শ করলো এবং আরও জোরে জোরে কেঁদে উঠল। আমি জান্নাতের বাম হাতটা শক্ত করে ধরলাম এবং ওর দিকে তাকিয়ে বললাম, জান্নাত, আমি কখনো ছেড়ে যাবে না তো? জান্নাত আমার চোখের দিকে তাকিয়ে ঠোঁটে ঠোঁট চেপে ঘাড় নেড়ে বলল, কখনো না। সত্যি বলছো? জি। আমি মনে শান্তির আশ্বাস পেয়ে একটা নিঃশ্বাস ফেললাম আর ওকে খুব জোরে জড়িয়ে ধরে বললাম, আই লাভ ইউ। খুব 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 তোমায় ভালোবাসবো, আর বেশিও যাব। প্লিজ আমি ছেড়ে যেও না। জানাত আমার ঘাড়ে ঘাড়ও কুচে বলল, আমিও খুব ভালোবাসি, কখনো ছেড়ে যেও না, নয়তো তোমার ডাক নামে ডাকা এই জান পাখিটা যে জীবন্ত লাশ হয়ে পড়বে। এটা বলেই আমার ঘাড়ে একটা কিস করলো। আরও বেশি শান্তি পেলাম ওর কিছুতে। কিছুক্ষণ পর এভাবে থাকার পর আমার পিঠে একটা চিমটি কেটে অভিমানী স্বরে বলল, ওই চোখের পানি মুছে বললাম, কি? ওই তুমি এখনো কান্না করছো? কই না তো। দেখো। এটা বলেই ও আমায় ছাড়িয়ে দিয়ে আমার চোখের সামনে মুখটা নিয়ে এলো আর আবারও অভিমান করে গাল ফুলিয়ে বলল, এখনো চোখে পানি কেন? কই পারে নেই তো। এখনো হালকা আছে, কই আসো মুছে দেই। এটা বলেই আমার দিকে এগিয়ে এসে ওনা নিয়ে চোখ দুটো মুছে দিল আর হালকা এসে বলল, একদম কাঁদবে না, জানো না তোমার কষ্ট হলে আমারও হয়। আমিও ঘাড় নেড়ে বললাম, ওকে আর কান্না করব না। এটা বলে আবার চোখের একটা পলক ফেলতেই চোখের কোণে পানি জমে গেল। এটা দেখে জান্নাত আবার আমার দিকে রাগি লোক নিয়ে তাকাই বলল, কি হলো, আবারও কান্না করছো কেন? জানি না, এখনো কেন জানি না বুকের ভিতরটা কষ্টে থমকে চাইছে। বুকটা এখনো কেঁদে চলেছে। কি হয়েছে খুলে বলবা? জানি না বলছি তো। জানাত আমার কথায় হালকা কষ্ট পেয়ে বলল, ওকে। আমি মেয়েটার কষ্টে থাকা মুখটা দেখতে পারছি না, তাই ওর মন ভালো করার জন্য বললাম, জান্নাত, তোমার কোলে কি একটা করে মাথাটা রাখতে পারি? জান্নাত এটা শুনেই মুচকে এসে উঠল আর আমার দিকে তাকিয়ে বলল, পাগল একটা, এতে বলার কি আছে, আমি তো তোমারই, তো তোমার পুরো অধিকার আছে আমার উপর। তাই? জান্নাতের কোলে এবার আমি মাথাটা রাখলাম আর জান্নাত আমার দিকে মাথা নিচু করে তাকিয়ে আছে। ওর খোলা চুলগুলো আমার মুখের উপর এসে পড়ছে। আরও কিছু চুল আমি হাতে নিয়ে বাচ্চাদের মতো খেলা করছি আর মাঝে মাঝে হাসছি। জান্নাত আমার কাণ্ড দেখে মাঝে মাঝে গাল টেনে বলছে, জি নাকি? হুম। আমি তখনই ওর চুলটা হালকা টেনে বললাম, জি না, পিচ্ছি পণ্ডিত। আরও যন্ত্রণা পেয়ে বলল, আহ, মারবো কিন্তু। আচ্ছা মারো তাহলে। ওয়েট, পরে মারবো। আমি ওর কথা শুনে শুধুই হাসছি। আমি এরকম কিছুক্ষণ করার পর ওর দিকে তাকিয়ে বললাম, ওই আমার দিকে আসো। এত কাছেই তো আছি, আরো কত যাব? ওহ, মুখটা আমার কাছে নিয়ে এসো না। ওকে। এটা বলে ওর মুখটা বাঁক ঝুঁকিয়ে আমার কাছে মুখটা আনলো আর আমি দুষ্টামি করে বললাম, ইস, এ তো ঈদের চাঁদ, কি লজ্জা কি লজ্জা। সাথে সাথে ও আমার চোখের দিকে তাকালো আর ও বুঝতে পারলো আমি কোন দিকে তাকিয়ে আছি। ও এবার লজ্জা পেয়েই বুকে থাকা ওনাটা ঠিক করে নিল আর আমার থেকে মুখ ফিরিয়ে নিল। আমি এবার পেটে একটা চিমটি কেটে বললাম, ওই কি? বলি আসো না আমার সামনে মুখটা নিয়ে। জানার সাথে সাথেই আমার বুকে কিলঘুষি মেরে পড়ল। কুত্তা হারামি বেলাই, তুই কি ভাবছিস আমি আবারও যাব পাগল? আমি হেসে বললাম, আমি কি করব বলো? তুমি যদি কোনো প্রোটেকশন ছাড়াই খোলা আকাশে ঈদের চাঁদ দেখাও, আমি কি চান্স ছাড়তে পারি? তবে আমি ভদ্র ছেলে, আমি কাউকে বলবো না। ভাইরে, এটা বলার সাথে সাথে জান্নাত রেগে আগুন হয়ে গেল আর আমার মাথাটা ভালোভাবে নিচে না নামিয়ে হঠাৎ উঠে গেল আর রেগে বলল, কুত্তা, তাহলে বাসরাতে যা হবে সেটাও বলিস বাইরের সবাইকে? এ ভাই, এই মেয়ে তো রেগে আগুন। আমি তো জাস্ট মজা করছিলাম। আমি এবার বলে উঠলাম, বাবু লিসেন, আমি ওরকম বলতে চাইনি। থাক, আমি আর কোনো কিছু শুনবো না, যাচ্ছি আমি। ওরে আল্লাহ, এই মেয়ে তো দেখি রেগে ধানি লঙ্কা হয়ে উঠেছে। আমি সাথে সাথে ওর সামনে গিয়ে কান ধরে বললাম, বাবু, আই এম জাস্ট কিডিং। তুমি সিরিয়াস নিচ্ছ কেন? জান্নাত আবার রেগে বলল, ভালো, ছাড়ো, আমি বাসায় যাব। ওহ, এই মেয়েটা তো দেখি মানতেই পারছি না। এই মেয়ে এত রাগ কিসের? এতই যখন রাগ, তা নিশ্চয়ই তোমার মাথাও গরম আছে, তাই না? জি অনেক। আমি এবার হালকা হেসে বললাম,
তাহলে আম্মুকে বলি কিছু চাল দিয়ে কুকারটা তোমার মাথায় বসিয়ে দিতে, যা গরম তাতে মনে হয় ভাত হয়ে যাবে। ও আম্মু গো, তোমার বউ তো দেখছি হেব্বি হিসাবি। জান্নাত মুচকে এসে বলল। কুত্তা। এটা বলে মুখ পেয়ে নিল। আমি এবার ওকে পিছন থেকে জড়িয়ে ধরে ওর কানে কামড় দিয়ে বললাম, আই লাভ ইউ। জান্নাত অভিমানী স্বরে বলল, আমি ভালো টালো কাউকে বাসি না, ওকে? ওকে বাসতে হবে না, শুধু আমায় তোমার বর বানালেই চলবে। না, তাও বানাবো না। ও আচ্ছা, তার মানে কোনো 80 বছরের বুড়োকে বড় বানাবে, তাই না? জান্নাত রেখে আমার পেটে একটা চিমটি কাটলো আর আমি যন্ত্রণায় ছটফট করতে লাগলাম। দাঁড়া পেতনি, তোকে আমি এবার জব্দ করবো। শালা আমার বুঝি লাগে না। তাহলে তুমি এখন একটা বুড়াকে বিয়ে করে নেবে, তখন আমার কি হবে? আমি আর কি করব? আব্বু বলেছে আব্বুর একটা ফ্রেন্ডের মেয়ে নাকি দেখতে বেশ সুন্দরী অ্যান্ড স্টাইলিশও। ওকেই তাহলে আমার বিয়েটা করতে হবে। অবশ্য ওকে আমি দেখছিও। উফ, পুরাই আগুন। বাইরে জান্নাত দেখে এবার কেঁপেই উঠলো। আমার কলা ধরে ওদিকে টেনে দুটো চোখ রসগোল্লার মধ্যে করে বলল, তুই শুধু আমার আমার জিনিসের ভাগ বসাতে আমি তাকে খুন করে ফেলবো। আমি ওকে আরও রাগানো জোর বললাম, এই জান্নাত, তোমার রসগোল্লার মতো চোখগুলো কত করে পিসগো? জান্নাত হেসে বলল, এই কুত্তা, তোকে মারবো অনেক, কিন্তু এত আমায় রাগাচ্ছিস কেন? হালকা হেসে ওর গালে গাল ঘেসে বললাম, আমার চার পাখিটা যে রাখলে আরও বেশি কিউট লাগে। তাই বলে এত রাগাবা তুমি? ইয়েস, আমার যখন তুমি ছো, আমার পুরো অধিকার আছে তোমার ওপর। বলে বাবালে, তাই? জি, তোমায় আমার অনুর আম্মু বানাবো, অধিকারটাও আছে বুঝছো? জানাতে পার লজ্জা পেয়ে বলল, বাবু, অনুটাকে? আমাদের ফিউচার বেবি। বাহ, ভেবেও রেখে দিয়েছো। জি। যদি ছেলে হয় তাহলে কিন্তু আমি নাম দেব কি নাম? আবির, তোমার অক্ষরের প্রথম নিয়ে। তাই? জি। লাভ ইউ অনুর আম্মু। আই লাভ ইউ টু আবিরের আব্বু। বা বাবা বাবা, এখনো গরু কিনাই হলো না, এখন থেকে দই দুধ ছানা বিক্রি করতে তার স্বপ্ন। বাহ, এই না হলে তোমরা ভালো ভালো। আমরা এবার চোখ করে দেখি, ও মাগো, আমি এখন খতম। টাটা, বাই বাই, গুড বাই। আমি যদি বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে। আম্মু আমার সামনে সে বলল, বলবো তোর আব্বুকে এটা? ভাইরে কি করবো আমি এখন, কিছুই বুঝতে পাইতেছি না। আমি আমার পা ধরে বললাম, আম্মু প্লিজ আব্বুকে সব জানিও না। আম্মু গম্ভীর হয়ে বলল, জান্নাত, তুমি বাসায় যাও। জান্নাত ভয়ের চাপ নিয়ে রুমের বাইরে যাওয়া মাত্রই আম্মু আমার কানটা ধরে তুলে আমার দিকে কড়া চোখে বলল, এই হচ্ছে তোকে কত আমি ভালোভাবে ভাবতাম, সবার থেকে আলাদা, আর তুইও সি সি সি। আমার চোখের দিকে না তাকাতে পেরে আমি বললাম, কি করবো বলো, যদি হয়ে যায় আমার তো কিছু করার নেই। জি, কিছু করার নেই না করবে সেটা তোর আব্বু বুঝবে, এই অহরের আব্বু। সাথে সাথে আমি আম্মুর দুটো হাত ধরে বললাম, আম্মু সবটা যখন জেনে গেছো প্লিজ আব্বুকে কিছু জানিও না। আর মেয়েটাও তো খুব ভালো তাই না? দেখো তোমার কাছে এসে সব কাজ করে দেয়, তুমি কি চাও না তোমার সাথে কেউ কাজে হাত মেলাক? আম্মু আবারও করার চোখে বলল, না, আমি চাই না। এই, তোর কত বয়স রে? এখনো দাঁত পড়েনি দুধের, আর এখন থেকে এসব? পাশের বাসার আকাশকে দেখে শেখ। এখন পর্যন্ত একটা প্রেম তো দূরের কথা, কখনো মেয়েদের দিকে ফিরেও তাকাই নেই। আমার মুখ ফসকে বেরিয়ে গেল। তাহলে ওর বুকে কোনো ফিলিংসই নেই যা আমার মাঝে আছে। আম্মুর সাথে সাথে আবারও আমার কান ধরলো আর খুব জোরে বলল, কি বললে? পড়াশোনা কর ভালো করে, মেয়েদের চক্কর স্যার, নয়তো সোজা আব্বুর কানে খবর যাবে, বলে দিলাম। আমি মাথা নিচু করে বললাম, আম্মু কি এমন ক্ষতি করেছি আমি ভালোবেসে? তুমিও তো আব্বুকে ভালোবাসো, তাতে কোনো দোষ নেই, আর আমি করলেই দোষ? এই শোন, এসব ভালোবাসা বিয়ের পর করিস, এখন স্টাডিটা মন দিয়ে কর। আমি এবার হেসে বললাম, আম্মু তাহলে বিয়েটা দিয়ে দাও ওর সাথে, তাহলে আমিও তোমাদের মতো ওকে ভালোবাসবো। আমি এবার হালকা হাসলো, আমি বুঝতে পারলাম, বাট আমার থেকে হাসি লুকিয়ে বলল, এদিকে পকেটে নেই 4 আনা, আবার বলছে বিয়ে করবে। দেখ
আমি কিন্তু ফার্স্ট অ্যান্ড এটাই লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। যদি এর পরেও শুনেছি ওই মেয়ের সাথে কোনো রকম যোগাযোগ আছে, তাহলে কিন্তু তোর আব্বুর কানে কথা যাবে। আর তুই জানিস তোর আব্বু কী করতে পারে তোকে। হ্যাঁ ভাই, ছোটোবেলায় একবার আব্বুর পকেট থেকে 10 টাকা মেরেছিলাম। শালা সেই নিয়ে আমায় এই রুম থেকে ওই রুমে ছুঁড়ে দিয়েছিল। ভাইরে, এটা জানার পর আমায় কেটে ফেলবে এবার। আমি এবার মাথা নিচু করে মাথা নেড়ে বললাম, ওকে আম্মু। আম্মু এবার চলে গেল। আমি চুপচাপ রুমে বসে আছি। ধ্যাৎ শালা, কেন যেমন হলো কিছুই বুঝতে পারছি না। আরে অভ্র, তুই এতটা কেয়ারলেস কীভাবে? রুমে লক দিবি না? শালা কিচ্ছু ভালো লাগছে না। জানাতার মুখটা না দেখতে পেলে তো আমি মরেই যাব। খুব ভালোবেসেছে ওকে। কবি বলিয়েছেন, পেরাই কিয়া হতো ডর না কিয়া। সো এভাবে ভয় পেলে চলবে না। জীবনে যুদ্ধ তো আসতেই থাকবে, সেটাকে জয় করার নামই হলো সফলতা। আর জান্নাতই আমার সফলতার চাবিকাঠি। এখন বাজে রাত 10টা। আমি রুমে বসে বুক খুলে বসে আছি। সামনে বুক আর হাতে মোবাইল। শালা, আমার বেসিক যে কীভাবে কমপ্লিট হবে তা আমার আল্লাহ জানে, আর কেউ জানে না। আমি এবার দরজায় নখ দিচ্ছে বারে বারে। অভ্র, এই অভ্র, এই অভ্র, অভ্র। আমি এবার দরজা খুলতেই আম্মু রেগে বলল, রুমে লক লাগিয়েছিলে কেন? কেন আবার? এমনি। নিশ্চয়ই মেয়েটাকে ফোন করছিলি, তাই না? কই না তো। হ্যাঁ, আমি বুঝতে পারছি করছিলি। আরে না আম্মু, বিশ্বাস করো। না, আমি বিশ্বাস করি না। শিলা, আম্মুকে যে কীভাবে বিশ্বাস করাবো তা আমি বুঝতে পারছি না। ওকে, আইডিয়া। আম্মু, তুমি তোমার ছেলেকে বিশ্বাস করো না? আম্মু আমার কষ্ট সহ্য করতে না পেরে তাই আম্মু আমার মাথায় হাত রেখে বলল, কে বলেছে করি না? তুই তো আমাদের সব, তোকে ছাড়া কাকে করবো বল? তাহলে আম্মু, আমি যখন বলছি না তুমি বিশ্বাস করছো না কেন? আচ্ছা বাবা, বিশ্বাস করলাম। নে এবার চল, খেতে চল। না, আমি যাবো না খেতে। কেন? আমার ক্ষুধা নেই। শালা, এদিকে আমার ক্ষুধায় পেট চিনচিন করছে, তবুও মোরা থেকে বাঁচতে হলে এসব বলা আবশ্যক। এটা কেমন কথা? চল বাবু, খেয়ে নিবি, চল। না, আমি যাব না। রাগ করিস না, আর তোকে কোনোদিনও অবিশ্বাস করবো না, হয়েছে? আমি এবার একটু ভাব দেখিয়ে বললাম, পাক্কা তো? জি। আচ্ছা। এবার আমি খাবার টেবিলে এলাম। সামনে আমার আব্বু আম্মু আমার পাশে বসে আছে। আমার হাতে মোবাইল দেখে আব্বু বলল, মোবাইলটা সাইডে রাখো। আমি আব্বুর কথা মতো মোবাইলটা সাইডে রাখলাম। আম্মু এবার খাবার দেওয়া শুরু করলো। আমি মাথা নিচু করে খাচ্ছি আর আব্বু কথা বলা বলি করছি। হঠাৎ আমার মোবাইলের স্ক্রিনে ভেসে উঠলো বাবু নামে মেয়েটা নাম্বারটা, মানে জানাতে নাম্বার। আমি ভয়ে পুরো চুপসে গেলাম। আমি ফোনটাতে হাত দিতে যাব, ঠিক তখনই আম্মু বলল, এই তুই খা, খাওয়ার সময় কথা বলতে নেই, পর কথা বলবি। ফোনটার রিং এবার বন্ধ হয়ে গেল। ভাগ্যিস আম্মু ফোনটা ধরতে চাইনি। আবার দেখি ফোনটা বাজতে লাগলো। আম্মু এবার বিরক্ত হয়ে আমার মোবাইলটা হাতে নিতেই বলল, অভ্র, বাবুটা কে রে? ভাইরে, আমার এমন হওয়া পুরোই ডায়েট। আমি ভয়ে প্লেটে আঁকুবুকি কাটতে কাটতে বললাম, আম্মু ওটা আমার এক ফ্রেন্ডের পিচ্ছি ভাই, ওর নাম্বারটাই আমি বাবু নামে সেভ করে রাখছি। ও। আব্বু ফোনটা রিসিভ করতে যাবে, ঠিক তখনই ফোনটা কেটে গেল। আর আব্বু বলল, এই, আমাকে একটু ভাত দাও তো। আম্মু এবার আব্বুর কাছে ফোনটা রেখে আব্বুকে ভাত দিল। আবার ফোনটা বেজে উঠলো। শালে এবার আব্বু ফোনটা হাতে নিল আর রিসিভ করতে বলল। কি হলো বাবু, বলো। আমি স্পষ্ট শুনতে পাচ্ছি কি বলছে। আব্বু এবার ফোনটা হালকা দূরে রেখে এসে আমার দিকে তাকিয়ে বলল, ভেরি সুইট, বাচ্চাটা কি সুন্দর কথা বলছে, আমার আবার বাবু বলছে। আম্মু এবার এক্সাইটেড হয়ে বলল, এই লাউডে রাখো না, আমিও শুনি। আব্বু এবার লাউডে রেখে বলল, এই তো বাবু, খাবার খাই, তুমি কি করো বাবু? বাবু, আমি তো এই খেয়ে এলাম, আর এখন আমার বাবুটার সাথে কথা বলতেছি। শালা, আমি জানাতে কথা শুনি অবাক। আর আব্বু আম্মু একে অপরের দিকে তাকিয়ে বলছে, কি মিষ্টি করে কথা বলে, তাই না বলো? আব্বু আবারও বলল, ও মা, তাই? তা কি খেয়েছো তুমি বাবু? ভাত খেয়েছি গো আমার বাবুটা। তাই? কখন ঘুমো করবে বাবু তুমি? ইস, এক্ষুনি কে ঘুমায় শুনি। শালা, এখন একটা কথা মনে হচ্ছে এটা আমার গার্লফ্রেন্ডটা, এটা হলো আব্বুর গার্লফ্রেন্ড। আমি এবার আম্মুকে ডেকে বললাম, আম্মু, এই আম্মু। কি দেখছিস না, কথা শুনছি পিচ্ছিটার।
আমি এবার চোখ নামিয়ে আম্মুর খুঁটটা ধরে ফিসফিস করে বললাম, আম্মু ওটা কোনো পিচ্ছি না, ওটা জান্নাত। আম্মুর সাথে সাথে শুনে শকড। ও মা গো, এই মেয়ে তো দেখে পাগল একটা। সাথে সাথে আব্বুর হাত থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে বলল, এই ফোন আমার কাছে থাকবে আজ থেকে। আমি আর কিছু না বলে বসে আছি খাবারের টেবিলে। আব্বুর খাওয়া শেষ, আমি এখনও খাওয়া সারিনি, কারণ আব্বু উঠলে আব্বুর থেকে মোবাইলটা যেভাবেই হোক ম্যানেজ করা লাগবে। আব্বু এবার হাত ধুয়ে রুমে যাওয়ার পর আমি আম্মুর খুঁটটা আবার ধরলাম। আম্মু। আম্মু কোনো কথা না বলে প্লেটগুলো তুলছে। আমি আবার বললাম, আম্মু। আমি এবার গভীর হয়ে বলল, কি হয়েছে বল। আম্মু মোবাইলটা কি আমায় দেওয়া যাবে না? না, যায় না। তোর মুখে ওটা এখনো কিভাবে বের হচ্ছে শুনি? তোর লজ্জা লাগছে না? আমি কোনো কিছু না বলে মোড় দিকে চলে এলাম রুমে। আম্মু আমার দিকে তাকালো এবং ফিস ফিস করে বলল, মেয়েটা আমার ছেলেটার মাথাটাই নষ্ট করে দিয়েছে, এবার বুঝলাম। আমি রুমে এসে চুপচাপ বসে আছি। কিচ্ছু ভালো লাগে না। যাই এইবার টিভিটা খুলি আর কিছু দেখি। তাই আমি আবারও ড্রয়িং রুমে এলাম এবং রিমোট নিয়ে টিভি চালু করলাম। চুপচাপ সোফায় বসে মাথা হেলিয়ে টিভি দেখছি। আম্মু দেখি এখনও ঘুমাতে যায়নি, আমার দিকে শুধুই তাকাচ্ছে, বাট আমি পুরোপুরি ইগনোর করছি। কিছুক্ষণ পর আম্মু রুমে চলে এলো আর ভেতরে ঢোকার আগে বলল, অফ্র, ঘুমাতে যাওয়ার আগে টিভিটা অফ করিস। আমি শুধুমাত্র ঘাড় নেড়ে ইশারা করলাম যে হ্যাঁ। টিভি দেখতে দেখতে প্রায় 11:30টার মতো বাজতেই চললো, বাট কেন জানি না জান্নাতের সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে। হঠাৎই বসে বসে আমার মনটা কেমন জানি অফ হয়ে গেল। মাথা নিচু করে বসে আছি আর ভাবছি কীভাবে জান্নাতের সাথেই কন্ট্যাক্ট করব। আব্বু আম্মু আমার মোবাইলটা ওদের রুমে আর লক লাগানো, যাচ্ছে ভালো লাগে না। আমি এবার রেখে টিভিটা অফ করে টিভির দিকে রিমোটটা ছুঁড়ে রুমে চলে এলাম। ব্যালকনির কাছে গেলাম, যদি জান্নাত আসে। মনে হয় না আসবে এত রাতে। ব্যালকনিতেও কিছুক্ষণ দাঁড়িয়ে আছি, বাট জান্নাতের কোনো নামগন্ধই নেই। বুকের ভেতরটা কেমন জানি ছটফট করছে জান্নাতকে একটাবার ছোঁয়া পাওয়ার জন্য। দুটো চোখে ক্ষুধা পিপাসা আছে জান্নাতকে এক ঝলক দেখার জন্য। মন মানতেই চাইছে না। তাই আমি ভাবলাম যা হয় হবে, জান্নাতের রুমে যাব। বাট জান্নাতের রুমে যাব কীভাবে? ওটাই তো মেন প্রবলেম। মেন গেট দিয়ে ঢুকলে কলিং বেল টোপা লাগবেই, আর তাতে কী খুলবে তার কোনো আশা নেই। শালা কী করব কিছুই বুঝতে পারছি না। তাই ব্যালকনির রেলিং মাথাটা দিয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ ওপার থেকে শুনতে পেলাম। আমি এবার চোখ তুলেই দেখি জান্নাত ওদের ব্যালকনিতে এসেছে। আমি জান্নাতকে দেখে এতটা খুশি হলাম তা বলার নয়। আমি উপরের দিকে একবার তাকালাম আর মনে মনে বললাম, শুক্রিয়া তোমায়। আমি এবার জান্নাতের দিকে তাকিয়ে ইশারা করে বললাম, কি? জান্নাত এবার ফোনটা তুলে বোঝাতে চাইলো। ফোন বন্ধ কেন? আমি গলায় হাত দিয়ে বললাম, আম্মু আমার ফোন নিয়ে নিয়েছে, আর ফোন নিতে চাইলে বলছে মেরে ফেলবে। জান্নাত এবার হাত দেখিয়ে বলল, কেন? এবার ইশারা করে বললাম, আচ্ছা আমি তোমার রুমে যাই, তারপর সব বলবো। জান্নাত আবার বুকে হাত রেখে ইশারা করে বলল, বাবা না, প্লিজ আজ না। আমি মুখটা নামিয়ে বললাম, প্লিজ। জান্নাত এবার কোমরে হাত দিয়ে আমার দিকে একটা হাত দেখিয়ে বলল, পাগল নাকি? আমি মাথা নিয়ে বললাম, তোমার জন্য, আই লাভ ইউ। এটা বলেই একটা ফ্লাইং কিস দিলাম। আর জান্নাত হেসে আমার দিকে একটা খুশি দেখিয়ে বলল, মারবো পাগল একটা। আচ্ছা ওই মেন দরজায় গিয়ে দাঁড়াও না। জান্নাত আবারও না করলো। আমি আবার মুখ নামিয়ে নিলাম আর জান্নাত না দেখতে পেরে বলল, ওকে বাবা, ঠিক আছে আসো। আমি এবার মহানন্দের রুম থেকে বের হলাম। আস্তে আস্তে পা টিপে টিপে যাচ্ছি। যদি আম্মু টের পাই তাহলে ভাই আমি আজ অবশেষে আমার বাসার মিশন কমপ্লিট করে বাসার বাইরে বের হলাম। এবার সেকেন্ড মিশন কমপ্লিট করতে পারলেই আমি সাকসেস মানে জান্নাতের কাছে পৌঁছাতে পারবো। আমি এবার পা টিপে আবারও সিঁড়ি বেয়ে উঠতে লাগলাম। দেখি আগে থেকে জান্নাত দরজার কাছে এসে দাঁড়িয়ে আছে। আমি এবার যেতেই আমার দিকে চুপি চুপি ওর রুমে নিয়ে গেল। রুমে যেতেই বলল, অব্র, কি হয়েছে? কি আবার হবে? আম্মু আমার ফোনটা নিয়ে নিয়েছে আর তোমার আমার সম্বন্ধে সব জেনে গেছে। কিভাবে জানলো? ও মাই গড, এবার কি হবে? আমি কি করে জানবো? তো তুমি এখন আমার কাছে এসেছো কেন? যদি তোমার আম্মু জানতে পারে তাহলে কি হতে পারে ভেবে দেখেছো? ছাড়ো তো। এটা বলেই আমি ওকে জড়িয়ে ধরলাম আর জান্নাত তাতে বিরক্ত হয়ে বলল, অব্র, ভালো লাগছে না, প্লিজ এখন ছাড়ো। না ছাড়বো না। প্লিজ ছাড়ো।
দেখছো না তোমার আম্মু সব জেনে গেছে, এবার আমার বাসাতেও খবরটা আসতে পারে। সেটা কি তুমি বুঝো না? জি বুঝি তো। বুঝো তো, এখন রোম্যান্স করতে আসছো কেন? তোমায় দেখলে আর স্পর্শ করলে যে আমার সব চিন্তা কষ্ট দূর হয়ে যায়। জানাতে এবার হালকা হাসি দিয়ে বলল, তাই? জি মহারানী। আমি এবার গাল বাড়িয়ে বললাম, একটা দাও না। উফ, আমি মরছি আমার টেনশনে, আর তোমার শুধু এইসব ধান্দা। আমি ও বুকে মাথা ঘষে আবার বললাম, দাও না। জানাতে এবার আমার গালে একটা আস্তে করে থাপ্পড় মেরে বলল, ফাজিল একটা। ওহ তোমার জন্য। আমি এবার ওকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম, আর ওর উপরে আমি চেপে গেলাম। ও আমার বুকের দুপাশে হাত দিয়ে আছে। আমি ওর চোখের দিকে একভাবে তাকিয়ে আছি। জানাতে এবার হালকা এসে বলল, কি দেখছো ওভাবে? জান্নাতের পরীকে। কে পড়ি? এই যে আমার সামনে এখন যে আছে। তাই? তা আর কি দেখছো শুনি? দেখছি তার চোখে দুটো আগুন আর ঠোঁট দুটো গোলাপের পাপড়ি। জান্নাত এবার আমার দিকে তাকিয়ে আমার গালটা টেনে বলল, আমি বুঝি আমায় পটানো হচ্ছে, তাই না? তুমি তো অলরেডি পড়েই গেছো। জানি, তবে আমি বুঝি কিছু বুঝি না, তাই না? সরো আমার উপর থেকে। সরব না। এটা বলেই ওর ঘাড়ে মাথা গুজে দিলাম। আর জান্নাত ছটফট করতে করতে বলল, হুম, ছাড়ো না। না আজ ছাড়বো না। আচ্ছা কি করবা শুনি? তোমায় আদর করবো আজ। সে তো আমার বর করবে। জি করুক না, তবে আজ আমি করি। না বাবু, আজ না, সব বিয়ের পর প্লিজ। না হাজি প্লিজ। আমি হালকা এসে ওর গালে হাত দিয়ে বললাম, আমার জন্য তো একটু কষ্ট সহ্য করাই যায় নাকি। জানাতে এবার আমার দিকে তাকিয়ে মাথা নেড়ে বলল, আচ্ছা। বাইরে জানাতে এবার দেখি আমার দিকে তাকাতে পারছে না। আমি এবার ওর কপালে গালে কিস করে ওর ঠোঁটের কাছে মুখটা আনতেই ওর দুটো বারে বারে কম্পন করে উঠছে। আমি ঠোঁটে ঠোঁট ঘষে বললাম, তাহলে লুডো আজ খেলবো? জান্নাত কাঁপ কাঁপা ঠোঁট নিয়ে বলল, জানি না। আমি আবারও ঠোঁট ঘষে বললাম, কেন জানো না? জানো দেখি এবার আমার পায়ের উপর পা ঘষতে লাগলো। আমি হালকা এসে ওর ঠোঁটের উপরে ঠোঁট চাপিয়ে দিতেই জান্নাত কোনো এক ঝড়ের বেগে আমায় জড়িয়ে ধরলো আর সাপের মতো ফসফস করতে লাগলো। জান্নাত নিজেই এবার আমার উপর চেপে গিয়ে আমার ঘাড়ে মুখে চোখে বারে বারে কিস করতে লাগলো। আমি ওকে থামিয়ে বললাম, এই কি করছো? জান্নাত এবার আমার মুখের দিকে তাকিয়ে মুচকে এসে বলল, জানি না। এটা বলেই আমার বুকে মাথা রাখলো আর মাঝে মাঝেই পাগলের মতো আমার দিকে তাকাচ্ছে। আবারও মুচকে এসে বুকে মাথা রাখছে। আমি দুষ্টুমি করে ওর নাভির কাছে হাত নিয়ে যেতেই ও পুরোই লজ্জায় লাল হয়ে আমার দিকে তাকালো। ও তাকাতেই আমি আরও ওর নাভিটা চেপে ধরলাম। ওকে আমার নিচে ফেলে ওর উপরে আমি চেপে গেলাম এবং নাভির কাছে এসে নাভির উপর একটা কিস করতেই ও বেড কভারটা দুদিক থেকে চেপে ধরলো। আমি আরও বারে বারে করতে করতে লাগলাম। আমি এবার নাভি থেকে ওর বুক বরাবর অনবরত কিস করতে ওর বুকের মাঝে গিয়ে থামলাম। আর জান্নাত আমার মাথা ধরে বলল, প্লিজ আর না। আর না, এগোবো ভাবছি যে ডান কিংবা বাম সাইডে ডানটা নেব। জান্নাত আর লজ্জা পেয়ে আমার মাথাটা ধরে ওর মুখের কাছে এনে চোখ দেখিয়ে বলল, তুমি না প্রচুর ফাজিল। জি তোমার জন্য। যা, কলমে কালি আছে না, সব বের করে দেব। মানে? মানেটা তোমার পাঠক ভাইদের কাছে জেনে নাও। না আমি তোমার কাছে জানতে চাই। ওনাদের কাছে জানো, নয়তো আমি বলতে পারবো না। ওকে। আমি জান্নাতের রুমে ঘুমিয়ে পড়েছি। ভোরের দিকে দেখি জান্নাত আমায় নাচছে আর বলছে, অব্র, এই অব্র ওঠো না। কি গো, শুনতে পাচ্ছ না? আমি চোখ খুলে ওর দিকে তাকালাম। শালার বউ আর জান্নাতকে লাগছে। ইস, যেভাবে আমায় একটু উঠাচ্ছে যেন আমি ওর বিয়ে করা বর। আমি আবারও চোখ বন্ধ করে দিলাম আর জান্নাতাতে আমায় আরও নাড়াতে নাড়াতে বললো আর রেগে গেল। এই উঠবে কি না? বাসায় যেতে হবে না? আমি হালকা এসে বললাম, কাছে আসো না। আমি এটা বলেই ওর ডানটা হাতটা ধরে আমার মুখের কাছে নিয়ে এসে এটা কিস করলাম আর ওর হাতটাকে জড়িয়ে ধরে আবারও সে বললাম। জানাতে পার আমার মাথায় হাত বুলিয়ে দিল। উফ বাবু, ওঠো না, কেউ দেখে নিলে মুশকিল হয়ে যাবে। দেখুক, তাতে ক্ষতি কি?
তুমি কেন বুঝতে চাইছো না? প্লিজ। এটা বলা মাত্রই ওকে আমার দিকে জোর করে টেনে ওর চোখে চোখ রেখে বললাম, আমি কি চাইছি বুঝেছো তুমি? জানাতে পারে হালকা এসে হাত ছাড়ানো ট্রাই করতে করতে বলল, আমি সব বুঝি, ওকে? কি বোঝো শুনি? তুমি আবার ফাজলামি শুরু করতে চাও? যদি চাই তো ক্ষতি কি? আমি তো আমার বউয়ের সাথে করব। না বাবা, আমি এখন আর রোম্যান্স করতে চাই না। কেন, হাঁপিয়ে গেছো নাকি? জান্নাত সাথে সাথে আমার বুকে কিল ঘষি মারতে মারতে বলল। কুত্তা, হারামে, বিলাই, চুপ। আমি এবার ওকে বুকে জড়িয়ে ধরলাম আর ওর মাথাটা একটা কিস করে বললাম, আই লাভ ইউ। লাভ ইউ টু। খুব ভালোবাসি তোমায়, আমিও। খুব মিস করি তোমায়। না, তুমি আমায় একটুও মিস করো না। আমি পাগলের মতো তোমায় দেখার জন্য ছটফট করি। আমি হালকা এসে বললাম, আমার চোখের ক্ষুধা এখনো মেটেনি তোমার সারা রাত দেখার পরেও। তাহলে ভাবো কতখানি তোমায় আমি মিস করি। তাই? জি, যদি তুমি চাও তোমার রান্নার সময় খুন্তি হিসাবে তোমার হাতে থাকবো। যদি তুমি দাও তোমার ওই খোপায় বেলি ফুল হয়ে সারা জীবন তোমার মাথায় থাকবো। যদি তুমি চাও তোমার বুকের বাম পাশের কোনো এক কোঠরে আমি আমার ভালোবাসাকে রাখতে চাই। জান্নাত হালকা এসে বলল, আর পাম দেওয়া লাগবে না। শোনো, আম গাছে যেমন ধরে না জাম, তেমন সব ছেলেরা দেয় না পাম। জানাতে আবার খিলখিল করে হেসে উঠল। আমি ওর হাসি রাতে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। মেয়েটা কতই না মায়াবী। যতটা সময় রাগায় ঠিক ভালোবেসে ততটাই আমায় কাছে টেনে নেয়। মেয়েটার রাগটা আমার জীবনে ভালো লাগে। যখন ওর এই দুটো গাল রেগে লাল হয়ে যায়, নাকের উপর ঘাম জমে আর চোখগুলো বড় বড় করে আমার দিকে তাকায় আর রেগে বলে, মেরে ফেলবো কিন্তু। আমি তখন নিজে নিজেই হাসি, ওর দিকে তাকিয়ে বলি, ভালোবাসি যেই। নিজের দিকে তাকিয়ে হানমনি হাসতে হাসতে লাগলাম। আর জান্নাত এটা দেখে ব্রোগসকে বলল, এই কুত্তা, কার কথা ভাবছিস? তোমার কথা? আবার মিথ্যা? নিশ্চয়ই অন্য কোনো মেয়ে, তাই না? না, শুধু তোমার কথা। আমি হালকা এসে একটু ভেঙচি কেটে বললাম। দেখো, আমি কিন্তু সব বুঝি। জান্নাত তাতে আরও রেগে গেল। ও মাগু, তুমি ফেস রিডিং করতে পারো? জান্নাত তাতে আরও রেগে গিয়ে বলল, কুত্তা, কাকে ভাবছিলি বল? আরে বাবা, তোমার কথাই তো। মিথ্যা আবার। সাদা এবার নিজেরাই ধিক্কার লাগছে, মেয়েদের বোঝানোর অভাব ব্যাপারটা একটা। আমি এবার জানাজার দিকে ছলছল চোখে তাকিয়ে বললাম, বাবু সত্যি বলছি, ট্রাস্ট মি। জান্নাত মুখ বাঁকিয়ে বলল, আমি বিশ্বাস করি না। আমি এবার জান্নাতের হাতটা আরও শক্ত করে চেপে ধরে বললাম, তুমি আমায় ট্রাস্ট করো না? জান্নাত আমার দিকে তাকিয়ে অপলকভাবে তাকিয়ে আছে আর বলল, করি তো, করি বলেই তো তোমায় এত ভালোবাসি। তাহলে আমায় মিথ্যা সন্দেহ করছো কেন? জান্নাত এবার হালকা এসে আমার কপালে একটা কিস করে বলল, যেখানে সন্দেহ থাকে না সেখানে ভালোবাসাও থাকে না। তাই? জান্নাত এবার আমার বুকে মাথা রাখলো আর বলল, ব্রো, আমি তোমায় সত্যিই খুব ভালোবাসি। তুমি আমার জীবন থেকে চলে গেলে আমি মারা যাব। আমি সাথে সাথে ওকে আরও বেশি জড়িয়ে ধরলাম। নিজের অজান্তে চোখের কোণে পানি এসে গেল, কারণ হারানোর কষ্টটা আমি জানি। আমি এবার জান্নাতের মাথায় একটা কিস করে বললাম, কখনো ছেড়ে যাব না, তোমায় ছায়া হয়ে সারা জীবন তোমার পাশে থাকবো। জান্নাত এবার আমার দিকে একবার তাকিয়ে আবারও শান্ত একটা আশ্বাস নিয়ে আমার বুকে মাথা রাখলো। আচ্ছা অব্র, আমাদের বাসা থেকে যদি মেনে না নেয় তাহলে কি হবে? কি আর হবে, বিচ্ছেদ হয়ে যাবে। সাথে সাথে ও আমার বুক থেকে উঠে গেল আর আমার দিকে তাকাতেই ওর চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। আমি ওর কাছে গিয়ে ওর চোখে হাত দিতে যাব, ঠিক তখনই ও ফুপিয়ে ফুপিয়ে বলল, থাক, আর লাগবে না তোমায় মিথ্যা ভালোবাসা দেখানো। আমি ওর কথা বুঝতে না পেরে বললাম, মানে? মানে এইটা তুমি আমায় ভালোই বাসো না। তুমি কি করে বুঝলে যে আমি তোমায় ভালোবাসি কি ভালোবাসি না? জি বুঝি তো, ভালো যদি বাসতেই তাহলে আমাদের বিচ্ছেদ হয়ে যাওয়ার কথা বলতে না কখনো তুমি। এটা বলেই খুব ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে আর এতটুকু সহ্য হচ্ছে না ওর চোখের কান্না। আমি হালকা এসে বললাম, বাবু আমি তো তোমায় ভালোবাসি তাই, তবে চাইলে যে তোমাকে পাবো আর তো কোনো গ্যারান্টি নেই। জান্নাত আবারও ফুপিয়ে ফুপিয়ে কান্না করে বলল, আমায় ছিনিয়ে নাও এই পৃথিবীর বুক থেকে। আমি
তোমার বুকে নিজের নতুন পৃথিবী খুঁজে পাই। আমি তোমায় ছাড়া এক পাও চলতে চাই না, তোমায় শুধু সাথে পেতে চাই। আমি হালকা হেসে ওর দিকে এগিয়ে গেলাম আর ওর হাত দুটো আমার ঠোঁটের সামনে এনে একটা কিস করলাম এবং ওর চোখের দিকে তাকিয়ে বললাম, কখনো ছেড়ে যাব না। তুমি আমায় ভরসা দিলে আমি তোমার জন্য চাঁদকেও আনতে পারি। জানাতে এবার ফুপানো অফ করে আমার দিকে তাকিয়ে বলল, না, আমার ওসব লাগবে না, আমার শুধু তোমাকে চাই। আমি তোমার একমাত্র দায়িত্ববান বউ হতে চাই। আমি হালকা এসে ওর দিকে তাকিয়ে বললাম, জি আমার মিষ্টি হবু বউ, আমিও তোমায় একজন দায়িত্ববান বর হতে চাই। সেরকম বর না যে ভাত কাপড়ের দায়িত্ব নিলেই বর হয়ে যায়। আমি তো সেরকম বর হতে চাই, যখন তুমি রাগ করবে তখন তোমার সামনে গিয়ে বিভিন্নভাবে মানানোর ট্রাই করব। যখন দেখবে তুমি আর মানতে চাইছো না, তখন তুমি কোলে তুলে নিয়ে রুমে আসবো আর বিছানার উপর তোমায় রেখে তোমার চোখের দিকে তাকিয়ে বলবো, এত রাগ ভালো না, অতিরিক্ত কিন্তু অতি ভালোবাসার লক্ষণ। তখন তুমি হালকা এসে আমার কান ধরে টেনে বলবে, যা পাগল একটা। আমি তো তোমায় সেরকম বর হতে চাই। প্রতি সপ্তাহে যে একটা দিন আমার ছুটি থাকবে, সেদিন তোমায় নিয়ে ঘুরতে বের হব। আমি তো তোমার সেরকম বর হতে চাই। তুমি রাগ করলে আমি ভালোবেসে খাবার হাতে দিয়ে খাইয়ে দিব। আমি তো সেরকম বর হতে চাই যে তোমার সব কাজে ভাগ বসাবে। আমি তো তোমার সেরকম বর হতে চাই, একটু আনকেয়ারিং তোমার জন্য শুধুমাত্র আমার সামনেই, বাট পিছনে আমি তোমার অনেকটাই কেয়ার করব। আর হ্যাঁ, একটু নিজেকে অগোছালো রাখতে, যাতে তুমি আমায় আর তোমার মতো করে গুছিয়ে বলবে, নিজের যত্ন নিজে নিতে পারো না। তখন আমি হালকা এসে তোমার চোখের দিকে তাকিয়ে বলবো, তুমি তো আছো আমার যত্ন নেওয়ার জন্য। আমি তো তোমার সেই বর হতে চাই যে তোমার পিরিয়ডের সময় তোমার উপর কোনো রকম বিরক্ত না হয়ে তোমার উপর তখন বেশি কেয়ার করা, তোমার কোনো রকম কষ্ট না দেয়া। অন্য স্বামীদের মতো তখন তোমার উপর আমি স্বামীর অধিকার ফলাতে চাইব, বরং তোমার ভালোবাসার কোলে তুলে তোমার মাথায় হাত বুলিয়ে সব কষ্ট ভুলিয়ে তোমায় ঘুম পাড়িয়ে দেব। কারণ আমি যে তোমায় ভালোবাসি, আর ভালোবাসি বলেই তো তোমার কষ্টটা বুঝি। খুব ভালোবাসি, খুব। জান্নাত একভাবে আমার কথাগুলো শুনেই চলছিল। আমি থামার পরেই আমার দিকে তাকিয়ে বলল, আর কিছু বলবে না? আমি হালকা এসে বিছানা থেকে উঠে পড়লাম। না, যা বাসায় যাওয়া লাগবে। জানাতে এটা শুনেই হয়তো মনটা খারাপ হয়ে গেল, আরও উঠেও আমার কাছে এলো এবং আমায় জড়িয়ে ধরে বলল, সত্যি আমি ধন্য হব তোমার মতো একজন স্বামী পেয়ে। আমি হালকা এসে বললাম, তাই নাকি ম্যাম? জান্নাতও হালকা এসে বলল, জি স্যার। এত রোমান্টিক আপনি কিভাবে শুনি? সব তোমার কি পায়। জানাতে এবার আমার বুকে কিলঘুষি মারতে লাগলো আর অভিমানী ভয়ে যে বলল, দেখো, তুমি কিন্তু আবারও আমায় রাগাচ্ছ। আমি হালকা এসে বললাম, ওকে বাবা, আর রাগাবো না। এখন চলো, দরজার কাছে বাসায় যেতে হবে। জানি বাসায় কেউ জেনে গেছে নাকি। ওকে চলো। আর আমি দরজা খুলে আমার বাইরে আসতে সাহায্য করলো জান্নাত। আমি এবার আমাদের বাসায় এসে মেন গেটটা খুললাম এবং সামনের দরজা খুলে পা টিপে টিপে আমার রুমের দিকে যাচ্ছি। তখনই লাইটটা অন হয়ে গেল ড্রয়িং রুমের। আমি সাথে সাথে ভয়ে দাঁড়িয়ে গেলাম, দেখে আমার ফ্রিজের কাছে হাতে পানির বোতল আর আমার দিকে তাকিয়ে আছে। এত রাতে কোথায় যাওয়া হয়েছিল? আমার কথাটা শুনি আমার কানে আসা মাত্রই আমি পুরোই ভয়ে চমকে গেলাম আর আম্মুর দিকে তাকিয়ে বললাম, টয়লেটে গিয়েছিলাম আম্মু। আম্মু ভ্রু কুঁচকে বলল, তা গেঞ্জি পরে শার্ট কাঁধে নিয়ে টয়লেটে যাস তুই? আরে আম্মু তা না, ভুল করে হয়তো কাঁধে উঠে চলে গেছে। ও, তার মানে তুই বলতে চাইছিস যে তোর সাথে হাত পা আছে, তোকে ধরে সে বাইরে এসেছে? এটা বলেই আমার দিকে এলো আর রেগে বড় বড় চোখ দেখিয়ে বলল, এই বল, কোথায় গিয়েছিলি? আম্মু বিশ্বাস করো আমি টয়লেটে গিয়েছিলাম। সাথে সাথে আমার একটা হাত আমার মাথায় রেখে বলল, আমার মাথায় হাত রেখে বলতো। শালা আমি তো পুরোই চমকে গেলাম। এটাই হলো বিশেষ সব থেকে বড় টেকনিক, যাতে বেশি সত্যি কথা আমরা বের করতে পারে। আমি আমতা আমতা করে বললাম, আম্মু তুমি কি যা বলছো? এটা বলেই আমি হাত ছাড়িয়ে রাগ দেখিয়ে রুমে আসতে চাইলাম, বাট আম্মু আবারও আমার সামনে এসে আমার দিকে তাকালো আর ইমোশনাল হয়ে বলল, কেন এমন করছিস বাবু? বল না কোথায় গিয়েছিলি। বিশ্বাস কর, আমি কিছুই বলবো না।
আমি এবার ভাবলাম আম্মু মনে হচ্ছে সত্যি বলছে, তাই আমি বললাম, সত্যি তো? পাক্কা আমি তোর বন্ধুর মতো, তাই না? আম্মু। তো এবার বল, কোথায় গিয়েছিলি? আমি হালকা এসে লজ্জা পেয়ে মাথা নিচু করে বললাম, আম্মু তুমি তো কাল ফোনটা নিয়ে নিয়েছিলে, তাই জানাতের সাথে কথা বলতে ওর রুমে গিয়েছিলাম। সাথে সাথে দেখি আম্মু দুটো চোখ চড়ক গাছ, আমার দিকে তাকিয়ে রেগে আমার একটা কান ধরে বলছে, ছি 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 ছি, বাপ মায়ের সম্মান নষ্ট করবি তাই? তোকে কাল আমি 1000বার বললাম ওই মেয়ের সাথে সম্পর্ক রাখিস না। আম্মু এবার বেশি একটু হাইপার হয়ে গেল। আম্মু হাইপার হলে নিজেকে কন্ট্রোল রাখতে পারে না, তাই আমি ওর হাতটা ধরে বললাম, আম্মু আমার রুমে চলো, সবটা ডিসকাস করব। কেন যাব তোর সাথে? আম্মু চলো তো। এটা বলেই আম্মুকে আমার রুমে নিয়ে গেলাম। আম্মু দেখি প্রচুর হাঁপাচ্ছে, এতটাই রেগে গেছে যে আমি এবার আম্মুকে বিছানায় বসিয়ে আম্মুর পাশে বসলাম এবং আম্মুর হাতটা জোর করে শক্তভাবে ধরলাম। আরেকটা নিঃশ্বাস ফেলে বললাম, আম্মু তুমি কি চাও? না তোমার ছেলে কাউকে ভালোবাসুক আর সেও আমায় ভালোবাসুক? আম্মু কোনো কথা না বলে চুপচাপ ফোঁস করছে। আমি আবার আম্মুর দিকে তাকিয়ে বললাম, আম্মু তুমি তো আমার প্রথম ভালোবাসার মানুষ, আর সে তো দ্বিতীয়। আচ্ছা কখনো তার সাথে কথা বলবো না, প্রমিস, পাক্কা। এটা বলেই আমার চোখের কোণে পানি এসে গেল, বাট আমি লুকিয়ে রাখলাম। আমি এবার আমার দিকে তাকিয়ে বলল, বাবু তোর বয়স কত? কেন এখন থেকে এসবে মেতে উঠছিস? যদি তোর মন ভেঙে যায় তখন নিজেকে তুই কীভাবে সামলাবি? জানিস তো অভ্র, তুই কাউকে ভালোবাস, তাতে আমার কোনো আপত্তি নেই। তবে 2 দিন পর যদি তার সাথে তোর ভালোবাসার মানুষটার প্রতারণা করে, তোকে কষ্ট দিয়ে চলে যায়, তখন তোর ওই মুখটা দেখে আমি যে সইতে পারবো না। তোকে সেই ছোট থেকে দুধে ভাতে রেখেছি, কোনোদিন তোকে কোনো জিনিসের অভাব দেয়নি। তাহলে বাবু তুই এখন বল, তোর কষ্ট কিভাবে সইব আমরা? আমি আম্মুর দিকে তাকিয়ে ঘাড় নেড়ে বললাম, আম্মু ও সবার থেকে আলাদা, ট্রাস্ট মি, আমায় অনেক ভালোবাসে আর তোমাদেরকেও ভালোবাসবে যদি তোমরা ওকে মেনে নাও। আম্মু চোখ দেখি হালকা পানির ছেটা। আমি আম্মুর কপালে একটা চুম্বন দিয়ে বললাম, বুঝলাম, আমার সুখের থেকে তোমার জিতটাই বেশি গুরুত্বপূর্ণ। আম্মু আমার কথাটা শুনে এক মুহূর্ত আমার রুমে না থেকে বের হয়ে গেল। আমি আম্মু আর ডাক দিলাম না। আমি সোজা রুমের লক লাগিয়ে দরজার কাছে বসে পড়লাম, হাত দুটো হাঁটুর উপর রেখে মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকলাম। বড্ড বেশি আম্মুর উপর রাগ হচ্ছে, জানি না আজ কেন ভুলভাল চিন্তা আসছে আম্মুকে। মনে হচ্ছে আমার আম্মুই আমাদের ভালোবাসার পথের কাটা। আম্মুর কাছে আমার সুখের কোনো মূল্যই নেই। আম্মু আমার জন্ম দিয়েছে মানে সবটা নিজে ঠিক করবে। ঠোঁটের উপর ঠোঁট চেপে কষ্টগুলো বুকের মাঝে আঁকড়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে নীরবে কান্না করছি। মন তো চাইছে, প্রকাশ করছে, চিৎকার করে বলতে ভালোবাসি তাকে। আমি বিশ্বাস করো, মেনে নাও না, ও খুব ভালো, বিশ্বাস করো। আমি এবার মেঝেই জড়ো হয়ে শুয়ে পড়লাম। দুটো হাত মাথার নিচে রেখে গাল বেয়ে টপ টপ করে পানি পড়ছে মেঝেতে। কষ্টগুলো আজ যেন সুযোগ পেয়েছে আমায় জড়িয়ে ধরার, ইচ্ছা মতো আমায় যন্ত্রণা দিচ্ছে। খুব বুকের বাম দিকটা যন্ত্রণা হচ্ছে। জানতাম শুধু ভালোবাসলেই কষ্ট পাওয়া যায়, বাট আমার এখানে তো ফ্যামিলি নিয়েও কষ্ট। এসব ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে গেছে তা আমি বলতেই পারিনি। সকাল 10টার দিকে ঘুম ভাঙলো। দরজার উপরে জান্নাতের ডাক শুনে আমি চোখটা একবার খুললাম। জান্নাতের ভয়েস শুনে, বাট জান্নাত কেন আমায় ডাকবে? আমার মনের ভুল। এবার দেখি দরজাটা বারবার চাপড়াতে লাগলো, আর জান্নাত চিৎকার করে বলল, অব্র, ওই অব্র, ওই অব্র, শুনতে পাচ্ছ না আমি কি বলছি? আমি জান্নাত, দরজা খোলো প্লিজ, খোলো না। কি হলো, খোলো না প্লিজ। আমি এবার সাথে সাথে চোখ খুলে পাগলের মতো উঠে দরজাটা খুললাম, আর দরজার সামনে দেখি জান্নাত দাঁড়িয়ে। জান্নাতকে দেখে আমার চোখের পানি আর নিষেধ না মেনে টপ টপ করে গাল বেয়ে পড়তেই থাকলো। আমি দৌড়ে জান্নাতের কাছে গিয়ে খুব জোরে জড়িয়ে ধরলাম এবং চোখ দুটো বন্ধ করে বারে বারে শান্তির নিঃশ্বাস প্রশ্বাস নিতে লাগলাম। বেশ ভালো লাগছে মেয়েটার স্পর্শ করতেই। জান্নাত আমায় জড়িয়ে ধরে আমার দিকে তাকালো এবং বড় বড় চোখ করে বলল, যেটা করেছো সেটা একদম ভালো করনি। আমি জান্নাতের দিকে তাকিয়ে বললাম, মানে? মানে আন্টিকে যা বলেছো সেটা মোটেও একদম ঠিক না। আমি আমার কথা শুনতেই খেপে গেলাম আর রেগে বললাম, একদম ওই মহিলার কথা সম্মুখে আনবে না। বাবু জানো আমাদের আলাদা করতে চাইছে,
জানো আমাদের ভালোবাসার থেকে নাকি আম্মুর চিত্রই বেশি গুরুত্বপূর্ণ। বাবু, আমি আম্মুকে আর একদম সহ্য করতে পারছি না, চলো আমরা কোথাও চলে যাই। সাথে সাথে আমার গালে একটা জান্নাত থাপ্পড় মারলো। লজ্জা করে না এসব বলতে তোমার অব্র? আর সাইড থেকে কে যেন হাততালি মেরে হেসে হেসে বলতে লাগলো, বাহ বাহ বাহ, এজন্যই তো তোকে 10 মাস 10 দিন গর্ভে রেখে তোকে এই দুনিয়ার আলো দেখিয়েছিলাম, যাতে তোর এসব কথাগুলো শুনতে পারি। বেশ ভালো, যা চাইছিস তাই হবে। আমি চোখ ফিরিয়ে যে কথাটা বললো তার দিকে তাকাতেই আমার মাটি থেকে পা সরে গেল। আম্মু? আম্মুর চোখে শুধু পানি, আর আমার দিকে তাকিয়ে আছে একভাবে। আমি আম্মুর চোখে চোখ রেখে রেগে বললাম, হ্যাঁ, জন্ম দিয়েছ মানে এটা তোমার না যে নিজের ছেলের সুখ কেড়ে নিবে। আম্মুর সাথে সাথে বুকে হাত রাখলো আর মাথাটা উপরের দিকে তুলে বলল, হে মোর খুদা, এসব কি বলে আমার ছেলে? ওকে তুমি মাফ করে দাও, ও এখনো বাচ্চা আছে। আমি আমার কথাটা শুনে আরও বিরক্ত হয়ে বললাম, কে বলেছে আমি এখনও ছেলে আছি? আমার 21 বছর বয়স, আর আমি এখন সাবালক। ওকে? আমার সামনে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, বাপি ছেলের যতই বয়স হোক না কেন, আম্মু আব্বুর কাছে যে সারা জীবন সে ছোটই থাকে। এটা বলেই আম্মু কাপড়ের খুঁট মুখে দিয়ে হামাও করে কান্না করতে করতে দৌড়ে চলে গেল আমার চোখের সামনে থেকে। আমি কেয়ার না করে জান্নাতের দিকে তাকালাম। জান্নাত দেখি আমার দিকে ঘৃণা দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি জান্নাতের শরীর স্পর্শ করতেই বলল, ডোন্ট টাচ মি অব্র। আমি জান্নাতের চোখের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, এটা জান্নাত তো নাকি অন্য কেউ? আমি ছলছল দুটো চোখ নিয়ে বললাম, হোয়াই? যে তার আম্মুকে সম্মান করতে পারে না, সে 2 দিন পর আমাকেও করবে না। আমি এবার জোরাজুরি করে জান্নাতের হাত দুটো ধরে বললাম, জান্নাত, তুমি বুঝতে চাইছো না কেন? আমার আম্মু আমার দুজনকে কখনো এক হতে দেবে না। জান্নাত এবার আমাকে জোর করে হাতটা ছাড়িয়ে বলল, স্টপ অব্র, স্টপ। ছি, তোমার লজ্জা করছে না? তোমার আম্মু যদি আমাদের আলাদাই করতো, তাহলে আমায় আজ আমাদের বাসায় গিয়ে আমায় এখানে ডেকে আনতো না। আর তুমি বলছো তোমার আম্মু আমাদের এক হতে দেবে না? আমি জান্নাতের কথা শুনে রীতিমতো চমকে উঠলাম, আর আমি চোখগুলো উপরের দিকে তুলে বললাম, কি বলছো জান্নাত তুমি এসব? জি, একদম ঠিক কথাই বলছি। সাথে সাথেই আমার চোখের কোণে আম্মুর জন্য পানি চলে এলো। আমি ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করলাম। দেখে জান্নাত আমায় না থামিয়ে হাত গুটিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি আমার কাছে এখন যে ক্ষমা চাইতে যাব সেটারও আমি যোগ্যতা নাই। কীভাবে আমি যাব? আমি থ হয়ে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ, আর সাইডে জান্নাত। জান্নাত আমায় এমনভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্ত হয়ে বলল, কি হলো? যাও আন্টির কাছে যাও, মাপ চাও। আমি ঘাপ নেড়ে বললাম, জি, বাট আম্মু আমায় ক্ষমা করবে তো? জানাতে এবার আমার হাতটা ধরে টেনে আম্মু রুমে নিয়ে গেল। রুমে ঢুকতেই দেখি আম্মু বিছানায় বসে ফুপে ফুপে কান্না করছে। জানাতে এবার চোখ রাঙিয়ে আমায় আম্মুর কাছে যেতে বলল। আমি লজ্জায় আম্মুর দিকে এগোতে পারছি না। জান্নাত আবারও রেগে আমি ইশারা করলো, বাট আবার আমি যেতে পারছি না। আমরা যে রুমে এসেছি তা হয়তো আমি টেরও পাইনি, কারণ আম্মুকে যে কষ্টটা আমি দিয়েছি সেটা কোনো আম্মু সহ্য করতে পারবে না। অবশেষে আমি নিজেকে শক্ত করে 1 পা 2 পা করে আম্মুর দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আম্মুর সামনে গিয়ে দাঁড়াতেই আম্মু আমার দিকে চোখ তুলে নরম ভয়েস বলল, কিছু বলবি অব্র? আম্মুর এতটা মায়া দেখে আমি নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারছি না। আম্মুকে আমি এতগুলো কথা বলে আম্মুকে কষ্ট দিলাম, বাট আম্মু আমায় কোনো রকম রাগ বা কষ্ট ক্ষোভ না দেখিয়ে আমার সাথে আগের মতো ব্যবহার করছে। আম্মুর দিকে তাকিয়ে দেখছি আম্মুর চোখের মায়ায় আরেক জান্নাত। আমি এবার কান্না করতে করতে আম্মুকে জড়িয়ে ধরলাম, আর আম্মু হাওমাও করে কেঁদে উঠলো আর আমার মাথায় হাত দিয়ে বলল, কি হয়েছে তোর? আমি ঠোঁট চেপে আম্মুর দিকে তাকিয়ে রইলাম, কিছু বলতে আর পারছি না। আবার আম্মু বলল, কি হয়েছে বল না। আমি এবার ঠোঁট কাঁপাকাঁপি অবস্থায় বললাম, আম্মু, আমি অনেক বড় ভুল করে ফেলেছি তোমায় কষ্ট দিয়ে। প্লিজ আম্মু, আমায় মাফ করে দিও। আমি অনেক বোকা, তাই তোমায় ভুল বুঝেছি। প্লিজ আম্মু, আমায় মাফ করে দাও। আম্মু আমায় বুকের কাছে নিয়ে গিয়ে আমার মাথাটা রাখলো, আর আমার মাথায় একটা চুমু খেয়ে বুক আঁকড়ে নিয়ে বলল, মা কি কখনো সন্তানের উপর রাগ করে থাকতে পারে? পাগল একটা। এদিকে জানাতে দেখি হাত জোর করে আম্মু দিকে তাকিয়ে বলল, প্লিজ আন্টি, মাফ করে দিন। জানেন তো আপনার ছেলে পুরাই পাগল।
আমি এবার আম্মুর চোখের পানি মুছে দিয়ে কান ধরে বললাম, আম্মু আমি যদি এরকম আরেকবার করি তাহলে আমায় তুমি অনেক মারবে। তুমি তো শাসনই করো, তাই এমন হয়ে গেছি আমি। আম্মু এবার হেসে জানাতের দিকে আঙ্গুল ধরে বলল, ওই যে যে দাঁড়িয়ে আছে দেখছিস, জি। এবার থেকে উনি তোকে শাসন করবে। জানাতে এবার হেসে হেসে বলল, ও আপনি কিছু টেনশন নেবেন না, ওর আমি সব ঘাটতার আমি ছাড়িয়ে দেব। আমি এসবের মানে কিছুই বুঝলাম না। আমি আম্মু আর জানাতের দিকে তাকিয়ে বললাম, কি বলছো এসব তোমরা? আমি তো কিছুই বুঝতে পারছি না। জি কিছু বুঝতে হবে না, আসি আন্টি। এটা বলে জান্নাত চলে গেল। আমি আম্মুর দিকে তাকিয়ে আছি, কি বলতে চাইছো তোমরা? আম্মু এবার হালকা এসে আমার কান ধরে বলল, বুঝবি বুঝবি, বিকালটা হোক তাহলেই বুঝবি। আমি এবার খুশি মনে উঠে কিচেনের দিকে চলে গেল। আমি আম্মুদের রুমে শুয়ে শুয়ে ভাবছি, কি রে এসব কি? কিছুই তো বুঝতেছি না, কি যাতা বলছে ওরা জানে, আল্লাহ জানে। দুপুরে লাঞ্চ সেরে রুমে যেতেই ঘুম। ইদানিং এত ঘুম দেশলা ছাড়তেই চাইছে না। মাঝে মাঝে ফেসবুকে থেকে স্ট্যাটাস দিতে মন চাই, ইন এ রিলেশনশিপ উইথ স্লিপ। এত ঘুম কার হয় ভাই? আমি রুমে ঘুমাচ্ছি, হঠাৎ আম্মু এসে আমায় ঠেলে পড়ল, অফরো, এই অফরো, যাও তো, ভালো লাগছে না। সারা রাত লোকের বাসায় জাগবি আর বাসায় এসে ঘুম, তাই না? ও আম্মু, আর কত কথা শোনাবা, যাও না। এই ওঠ। এটা বলেই আমায় ঠেলে তুলে দিল আর আমায় সামনে নিউ প্যান্ট আর শার্ট রেখে বলল, এগুলো পর। আমি চোখ ঘষতে ঘষতে বললাম, মানে কি, কোথাও যাবা নাকি? আর আমায় তো কিছুই বলনি। আম্মু এবার হেসে বলল, মনে কর সেটাই। এটা বলেই আম্মু চলে গেল। আর আমি এবার মাথা চুলকাতে চুলকাতে বললাম, তোর ভালো লাগে না, শান্তি মতো ঘুমাতেও দেবে না দেখছি এরা। কি আর করার, যাব যখন তো নিয়ে যেতেই হবে, নইলে আব্বু আমায় হালাল করে দেবে। আমি আব্বুকে আজরাইলের থেকেও বেশি ভয় পাই। আমি এবার শার্ট আর প্যান্ট পরে বের হয়ে এলাম। চোল পর্যন্ত গোছাইনি। আমি বাইরে আসতেই আম্মু আমার দিকে তাকিয়ে বলল, এই কি করেছিস তুই? চুল টুল কিছু ঠিক করিসনি যে? আমি বিরক্ত হয়ে বললাম, আম্মু ভালো লাগছে না, কোথাও যাবার তো চলো। আম্মু হঠাৎ আব্বু দেখে রুম থেকে বের হয়ে এলো পাঞ্জাবি পরে। আর আব্বু বলল, তখন তুমি ইনসাল্ট ফিল করলে আম্মুকে কিন্তু দোষ দিতে পারবে না, ওকে? জি। আমরা বাসা থেকে বাইরে বের হলাম তিনজন একসাথে। আমি আব্বু আম্মু দিকে তাকিয়ে বললাম, তোমরা দাঁড়াও, আমি দোকান থেকে বাইকটা বের করে আনছি। না লাগবে না। আমি আম্মুর দিকে তাকিয়ে বললাম, এতটা রাস্তা হেঁটে যাব নাকি? আম্মু এবার জান্নাতের বাসার দিকে তাকিয়ে বলল। এটাকে এতটা রাস্তা বলে? আমি আম্মুর দিকে তাকিয়ে বললাম, কি? আমি এবার দৌড়ে এসে আমার হাতটা ধরে বলল, এই চল তো। এটা বলেই আমায় নিয়ে আব্বু আম্মু জান্নাতের বাসার সামনে গিয়ে উঠল। শালা কি এবার? আম্মু কলিং বেল টিপতেই দেখি আন্টি দরজা খুলে দিল। আমরা এবার ভেতরে যেতেই জান্নাতের আব্বু বলল, আসুন আসুন, ভেতরে আসুন, বসুন। আমি এবার সোফাতে গিয়ে বসলাম। সামনে দেখি প্রচুর খাবার। শালা কি মানে এসবের? আমি আন্টি আর আঙ্কেলের দিকে তাকাচ্ছি মাঝে মাঝে। আন্টি হেসে পড়ল। লজ্জার কিছু নেই, খাও। আমি কেমন জানি বারে বারে চমকে উঠছি। আমার আম্মু হালকা হেসে বলল, আপা মনে হয় অভ্র জান্নাতকে খুঁজছে, ও কোথায় একটু বলবেন? নিশ্চয়ই, ও তোর রুমে। যাও বাবা, তুমি যাও রুমে, দেখা করে আসো। আমি শালা কিছুই বুঝতে পারছি না। কেমন জানি সবার মধ্যে থাকতে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। তাই আমি সোজা জান্নাতের রুমের দিকে গেলাম। এদিকে এটাও মাথায় ঢুকছে না, আমি জান্নাতের রুমে আসতে এলাও করলো, তাও আবার জান্নাতের আব্বু আম্মু। আমি এবার জান্নাতের রুমে ঢুকতেই দেখি জান্নাত ড্রেসিং টেবিলের সামনে বসে সাজছে। আমি রুমে ঢোকার টের পেয়ে জান্নাত আমার দিকে ঘুরতেই আমি চমকে উঠলাম। জান্নাত দেখি আমার ফেভারিট কালারের নীল শাড়ি, নীল চুড়ি, কানের দুল পরেছে, ঠোঁটে হালকা লিপস্টিক, যেন কোনো নীল পরি। জান্নাত এবার উঠে শাড়ির কুচি ধরে আমায় এগিয়ে আসছে। কেমন জানি জান্নাতকে দেখে আমার বুকের হার্টবিটটা বেড়ে যাচ্ছে। আমি অবলোক দৃষ্টিতে জান্নাতের দিকে তাকিয়ে আছি। জান্নাত এবার আমার সামনে এসে চোখ নামিয়ে বলল, আমার কেমন লাগছে? আমি জান্নাতের মুখে হাত দিয়ে বললাম, অসাধারণ। মনে হচ্ছে কোনো জান্নাতি পরী আমার চোখের সামনে নেমে এসেছে। জান্নাত হালকা এসে বলল, তাই? জি আচ্ছা, তোমারও কি আমাদের সাথে কোথাও যাচ্ছ নাকি? না। তাহলে তো সেজেছো কেন? সামনে তো কোরবানি, সো গরু খুঁজছি হালাল করব বলে। মানে কি?
জান্নাত আরও হেসে আমার গাল টেনে লাফিয়ে আমার ঠোঁটে ঠোঁট স্পর্শ করে পড়ল। কিচ্ছু না, একটা গরু। আরে ভাই, আমি তো কিছুই করতেছি না। আমি পুরো ওটা জানার জন্য একে চাপে ধরলাম এবং রাগি লোক দিয়ে বললাম, ওই বলো কি ব্যাপার? জান্নাত বাঘের থাবার মতো আমার চোখের দিকে আঙ্গুল বাড়িয়ে বলল। ওই, চোখ দেখাবে না, তুলে নেব কিন্তু। আমি জান্নাতের কথা শুনে অবাক। ওই, তুমি এত সাহস কই থেকে পাও? জান্নাত এবার হেসে শাড়ির আঁচলটা দাঁতে লাগিয়ে বলল। তোমার হবু বউ, সো সাহস অধিকার তো পেতেই পারি। আমি আবারও জান্নাতের কথা শুনে কেমন জানি অবুঝের মতো হয়ে গেলাম। আমি মাথা চুলকে চুলকে বাইরে বেরোতে যাব। ঠিক তখনই জান্নাত আমার হাতটা ধরে বলল। ওই, কই যাও? আমি রেগে বললাম, বাইরে। এখন বাইরে যেও না, ওখানে যে কথাবার্তা চলছে, তুমি লজ্জায় থাকতে পারবে না ওখানে। মানে কি বলতে চাইছো তুমি? জান্নাত হেসে হেসে আমার দিকে তাকিয়ে বলল। গাধা, কিচ্ছু বোঝে না। তোমার বাসা থেকে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে আমাদের বাসায়। আমিও শুনি অবাক। ওকে একটু রাগানোর জন্য বললাম, বাবা, যাকে 3 বছর ভালোবাসলাম তাকে পেলাম, আর আমার এই 3 দিনের ভালোবাসার বউ হতে চলেছে। সব কপাল লাগে, সব কপাল। জান্নাত রেগে আগুন হয়ে আমার জামার কলারটা ধরে বলল। ওই কুত্তা, এসব এখন বলছিস কেন? ওই, তার মানে তুই চাস না আমায় বিয়ে করতে? থাক তোর ওই এক্সকে নিয়ে। এটা বলেই মুখ ফিরে নিল। আমি ওর রাগ দেখে মিটি মিটি হাসছি। না, ও অনেক রেগে গেছে, এবার ওকে মানাতে হবে। তাই আমি ওর কাঁধে হাত রেখে বললাম, বাবু, ওই বাবু, ও সোনা, ওই আমার হার্টবিট, ওই ওই ও বউ, ও আমার আম্মুর বৌমা। শালা কেমন লাগে বলেন তো? রাগিয়েও দেখি শান্তি নেই। ওই অনুরাম্য। কি হয়েছে? বাপরে, যা চিৎকার করে বললো তাতে মনে হয় আমার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারতো আর একটু হলেই। ও বাবারে, আমি এবার আমতামতা করে বললাম, আমার দিকে তাকাও। না, তাকাবো না। তুমি কে যে তাকাবো? তুমি তো এখনো ওকেই ভালোবাসো। আমি তোমায় জোর করে ভালোবাসছি, চাই না তোমার জোর করা ভালোবাসা। আমি মিটি মিটি হেসে বললাম, জান্নাত, ও আমার পাস্ট ছিল আর তুমি আমার প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। ভালো। আরে আমার দিকে তাকাও না বউ। দেখো, রাগাবে না কিন্তু, ভালো লাগছে না। ও বাবা রে, এই মেয়ে যা রেগেছে, তা ঘুমাতে হবে, নয়তো একেও আমাকে হারাতে হবে শেষ পর্যন্ত। শালা অব্র, তুই এমন কেন? বেশ তো খুশিতে ছিল মেয়েটা। আমি জান্নাতের কাছে গিয়ে আমার গালটা রাখলাম আর ওর ঘাড়ে নাক ঘষে বললাম, তোমায় রাগাতে ভালো লাগেছে, আর আমি এখন ফার্স্টকে ভাবি না, কারণ আমি তোমার মতো একজন ভালোবাসার মানুষকে পেয়ে ধন্য। তোমার ওই রাগান্বিত মুখটা আমার বড়ই প্রিয়। তুমি কিউট লাগে তোমায়, যখন তুমি ওই রাগি মুখ হয়ে যাও তখন। জানতে আবার গাল ফুলিয়ে বলল, খুব ভালো লাগে তাই না আমায় রাগাতে? খুব। আমার বুঝি কষ্ট হয় না? আমি ওর ঘাড়ে আবারও নাক ঘষে বললাম, আচ্ছা বাবা, সরি, লাভ ইউ আমার বউটাকে এত এত। থাক, আর আলগা পিড়ে দেখানো লাগবে না। আমি আবার হেসে বললাম, ওকে, লাগলে লাগুক। সাথে সাথে আমার পেটে একটা কুনুয়ের খোঁচা দিয়ে বলল, কুত্তা, আমি বলছি মানে তুই আর আমায় ভালোবাসবি না? আমিও ভয়ে ভয়ে বললাম, জি জি জি, শালা না জানি তুমি কত আমায় শাসন করবে আমার বাসায় উঠলে। মাথায় থাকে যেন, আগে যা করেছো করেছো। আমি এবার ভাব দেখে চুল ঠিক করতে করতে বললাম, আগে দেখো তোমার বাসা থেকে মানে কিনা। জানাতে একটু ভাব দেখিয়ে বলল, আমি আগে থেকেই সবাইকে মানিয়ে নিয়েছি, তোমার মতো আম্মু আব্বুর ভয়ে বেজে বিড়াল নয়। বাহ, বেশ ভালো। তার মানে আমার জীবনে অন্ধকার খুব তাড়াতাড়ি ঘনিয়ে আসছে। কি বললে তুমি? কই কিছু না তো, শালা মনের কথা বলতেও পারছি না। আমরা কিছুক্ষণ পর জানাতের আম্মুর ডাকে বাইরে আসতে শুনলাম নাকি আমাদের বিয়ে সব ঠিক হয়ে গেছে। কারণ তারা চায় না যে আমরা এভাবে লুকিয়ে লুকিয়ে মিট করি, তাই এটা করতে বাধ্য হলো। সবাই সবার দিকে তাকিয়ে আছে, আমার মুখে খুশির আভাস। আমি জান্নাতের দিকে তাকিয়ে চোখ মারলাম, আর জান্নাত প্রকোজকে আমাকে আরেকটা চোখ মারলো। বিয়েটা এই মাসের 10 তারিখে। তারা চায় না শুভ কাজে আর দেরি করতে। এখন আবার লকডাউন চলছে। বাহ, আমার তো বেশ ভালোই হলো, বেশ লুডো খেলতে পারবো। আরে কী যা ভাবছেন আপনারা, আমি মোবাইলের লুডোর কথা বলছি। দেখতে দেখতে বিয়ের দিনটাও চলে এলো। আজ আমার বাসর রাত, শালা ভাবতেও লজ্জা লাগছে। জীবনে কাউকে বেড শেয়ার করিনি, বাট আজ করতে হচ্ছে। আবার জান্নাত নাকি আমার পাশেই ঘুমাবে এবার থেকে। এসব ভাবছি রবীন্দ্র দরজার সামনে দাঁড়িয়ে। ইস, কী লজ্জা, কী লজ্জা।
লজ্জাশরম পকেটে কুড়িয়ে একটা লম্বা শ্বাস নিয়ে বুকে হাত রাখলাম আর মনে মনে বললাম, অভ্র, কুল বেবি কুল, তুই পারবি, তুই শক্তিশালী মানুষ। আমি এবার দরজাটা ঠেলে রুমে ঢুকতে দেখি খাটের চারিদিকে রজনীগন্ধা ফুলে সাজানোর মাঝে আরেকটা ফুল বসে আছে। আহা, লাল পরি, লাল বেনারসি পরে হাঁটুতে মাথা ঘিরে চুপচাপ বসে আছে। খুব সুন্দর লাগছে মেয়েটাকে। আমার রুমে ঢোকার টের পেতেই জান্নাত দৌড়ে আমার সামনে এসে আমার পায়ে স্পর্শ করতে চাইলে আমি ওকে বুকে জড়িয়ে ধরলাম আর মাথায় হাত দিয়ে বললাম, তোমার স্থান আমার পায়ে না, আমার বুকেতে। জান্নাত এবার ঘাড় নাড়ল। আমি ওর একটা হাত ধরে আস্তে আস্তে এক পা দুপা করে সামনে এগোতে থাকলাম। ইস, আজ যেন মনে হচ্ছে আমার বর্ষার চাঁদ আমার হাতে এসেছে। এত খুশি আমার মনে যা চাপ বলে বোঝাতে পারবো না। এবার পেটে গিয়ে বসলাম এবং আমি ওর ঘুমটা খুলে ওর চোখের দিকে তাকিয়ে বললাম, এ তো চাঁদ, যার গায়ে কোনো দাগ নেই। এ কীভাবে আমার বাসায় এলো? কোনো পথ ভুলে হয়ে যায়নি তো? জান্নাতে পুরাই লজ্জায় লাল হয়ে গেল। আমার দিকে না তাকিয়ে বলল, তাই? জি, তোমাকে আজ এই সাজে দেখে মনে হচ্ছে আমার সামনে কোনো এক জান্নাতি লাল পরি বসে আছে, যা অসম্ভব সুন্দরী। মন তো চাইছে তুমি আমার বুকে লুকিয়ে রাখি। তাই? ইস, এভাবে হেসো না প্লিজ, আমার যে বুকে কষ্ট লাগে। কেন? তোমার এমন হাসি দেখে আমার হার্টবিট বারে বারে বেড়ে যাচ্ছে, যে যা সহ্য করা বড়ই কষ্টদায়ক। তাই? জি ম্যাম। জান্নাত এবার আমার দিকে তাকিয়ে বলল। আর কিছু বলবা? আমি জান্নাতের এমন কথা শুনে কেমন অবাক হয়ে গেলাম। আজকে আমাদের বাসার রাত, আর জান্নাত এভাবে কথা বলছে। আমি খাড় নেড়ে বললাম, জি, আজ তো সারা রাত বলবো আর করবো। মানে? আরে বাবা, করবো মানে তোমায় অনেক ভালোবাসবো, আদর করব। ও আচ্ছা, যাই করো, এখন আমি শুনলাম। ও বাবা, যা গরম! এটা বললেই গা হেলিয়ে দিলাম। ওকে দেখে আমার সব রোমান্টিক কথা বলা স্বপ্নগুলো উড়ে গেল। শালা 3 দিন ধরে ইউটিউবে ভিডিও দেখে যে কথাগুলো শিখেছি তা বিন্দুমাত্র বলা হলো না। যে কেনই বা জান্নাত শোবে না, কারণ আজ যে প্রচুর গরম, আবার তার উপর এত ভারী একটা শাড়ি। আমি আর কষ্টটা বুঝতে পেরে আমি ওকে কিছু না বলে ওয়াশরুমে ঢুকে গেলাম। আমি পাঞ্জাবিটা খুলতেই ওয়াশরুমে দেওয়া যায় জান্নাত নখ দিয়ে বলল, অব্র, এই অব্র, বলো। খোলো এটা। ওয়েট, আমি আগে চেঞ্জ করে নেই। না, আমিও ঢুকবো, খোলো বলছি। ওহ বাবা, খুলছি। এটা হলেই আমি দরজাটা খুলে দিলাম, কারণ হয়তো বেশি গরম লাগছে, চেঞ্জ করবে তাড়াতাড়ি। ও চেঞ্জ করবে, তাই আমি বাইরে বের হতে যাব। ঠিক তখনই জান্নাত পিছু ডাক দিয়ে বলল, কই যাও? বাইরে। কেন? তুমি চেঞ্জ করবা তাই? সমস্যা নেই, তুমি থাকো। আমি কথাটা শুনে কেমন লজ্জায় লাল হয়ে গেলাম। আমি ঘাড় নেড়ে বললাম, দেখ কি যাতা বলছো। জান্নাত আর কোনো কিছু না বলে সোজা বুকের উপর থেকে কাপড় সরিয়ে দিল, আর আমার চোখের সামনে ভেসে উঠলো ওর সাদা বুকটা। ইস, কি লজ্জা লাগছে রে ভাই লিখতে। না জানি যেদিন দেখতে হবে সেদিন আরও কত লজ্জা লাগবে। আমি এবার চোখটা বন্ধ করতেই জান্নাত মুচকে এসে বলল, এত ঢং করতে হবে না, সবটা দেখেছি আমি, ওকে? আমি চোখ খুলে দিলাম। এবার জান্নাত পেছনে ঘুরে বলল, এই শোনো না, আমার ব্লাউজের ফিতাটা একটু খুলে দাও না। আরে ভাই, আমি আরও লজ্জায় লাল হয়ে গেলাম। আমি ঢোক গেলে বললাম, আমি জি তুমি খোলো। আমি এবার ব্লাউজের ফিতায় হাত দিলাম এবং গেটটা খুলে দিলাম এবং দুষ্টামি করে ওর পিঠে হাতটা রাখলাম। জান্নাত এবার লজ্জা পেয়ে গেল খুব। আমি আরও দুষ্টামি করে বললাম, আচ্ছা আমি তাহলে ব্লাউজের হুকগুলোও খুলে দেই। বাইরে জান্নাত আরও লজ্জায় লাল হয়ে গেল। মুখে কোনো কথা না বলে ঘাড় নেড়ে ইঙ্গিত করলো হ্যাঁ। আমি এবার আস্তে আস্তে করে এক একটা হুক খুলতে লাগলাম। প্রত্যেকটা হুক খোলার টাইমে জান্নাত কেমন জানি শিউরে উঠছে। লাস্ট হুকটা খোলার পরেই হঠাৎ কারেন্টটা চলে গেল। ইস, বড় ভাইরা, আপনাদের পুরোটা বলা হলো না, দেখতে পাচ্ছি না তো কীভাবে বলবো বলুন। ওয়েট, আইডিয়া। এই ওয়েট, আমি মোবাইলটা আনছি ফ্ল্যাশ জ্বালানোর জন্য। জান্নাত এবার জড়িয়ে আমি খামচে ধরলো আর ফিস করে বলল, না লাগবে না, এটাই বেস্ট। আরে পাঠক ভাইয়েরা যে রাগ করবে পরবর্তী কথাগুলো না বললে। তাদের এত কেন শখ অন্যের বাসুরাতের গল্প শোনার? চাইলেও নিজেরাও তো করতে পারে, তাই না? আরে এভাবে বলো না, ওদের জন্য তো আমার এই পিচ্ছি পণ্ডিত বরটা এত ভালো লেখালেখি আগ্রহ পেয়েছে। যাই হোক বাবু, আমি চাই না আমাদের প্রাইভেসি অন্যদের শোনাতে। তুমি ওদের যেতে বলো। শুনলেন তো ভিউয়ার্সরা, আমার বউ কি বললো? সুইকে এবার পাতলা হন, গল্প শেষ। জি, চলে গেছে ওরা, এখন তো কিছু পাবো নাকি? জান্নাত আমায় বুকে হাত রেখে বলল, কি হতে চাও শুনি? তোমার সন্তানের আব্বু। ইস, শখ কত, তাই না? তো বউ থাকলে আর শখ থাকে না বলো?
এটা বলেই জড়িয়ে ধরলাম এবং নাভির কাছে হাত রাখলাম। শাড়িটা একটু টান মারতেই খুলে গেল শাড়িটা। আর তখনই কারেন্টটা চলে এলো আর আমি জানালার দিকে তাকিয়ে, হ্যাঁ ভিউয়ার্স, তারপর শাড়িটা খুলে গেল। তারপর আমি দেখলাম সাথে সাথে জান্নাত আমার মুখটা ধরে ফেললো। ওরে কুত্তা, আর কত লিখবি? এবার আমাদের প্রাইভেসিটাও জানিয়ে ফেলবি নাকি? চুপ কুত্তা। ওকে ওকে, চুপ চুপ। ভিউয়ার্স ভাইরা, সরি, আর কিছু বলতে পারলাম না। এভাবেই শেষ হয়ে গেল আমাদের আরও একটি রোমান্টিক গল্প। হ্যালো ভিউয়ার্স, আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগছে? আশা করছি ভালো লেগেছে।